চোখের আলো জ্বলবে না, বংশের প্রদীপ জ্বলে ওঠার আগেই নিভে যাবে। Scary FM. আজকের রাতটা সাধারণ না, কারণ আজ আমি শোনাতে চলেছি এমন 4টি ঘটনা যেগুলো শুধু গল্প নয়, ভয়ঙ্কর বাস্তবতার ছায়া। প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে আছে মৃত্যু, অদৃশ্য উপস্থিতি আর এমন কিছু যাকে ব্যাখ্যা করা যায় না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ ঘটনাটা আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে আমরা কখনোই একা নই। ধানমন্ডির 27 নম্বর রোডের সেই পরিত্যক্ত বাড়িটিকে নিয়ে ঢাকার বুকে যে হাড় হিম করা গল্পগুলো প্রচলিত আছে তা কেবল কল্পনা বলে উড়িয়ে দেওয়া যায় না। আপনি যদি রাত 2টোর পর জনসুন্দর রাস্তা দিয়ে একা হেঁটে যান, তবে চারপাশের নিস্তব্ধতা আপনার কানে এমন কিছু ফিসফাস এনে দেবে যা হয়তো আপনি কখনোই শুনতে চাননি। এই বাড়িটির ইতিহাস যতটা করুণ, তার বর্তমান ততটাই ভয়াবহ। লোকমুখে শোনা যায় 80-র দশকে কোনো এক অমাবস্যার রাতে এই বাড়িতে এক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল। এক স্বনামধন্য ব্যবসায়ী তার স্ত্রী ও 2 সন্তান নিয়ে সেখানে বাস করতেন। ডাকাতির উদ্দেশ্যে ঢোকা একদল দুষ্কৃতীরা সেই রাতে পুরো পরিবারটিকে পৈশাচিক কায়দায় হত্যা করে। বড় মেয়েটিকে নাকি পিয়ানো ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, আর ছোট ছেলেটি আর্তনাদ থামানোর জন্য তার গলা চিরে দেওয়া হয়। সেই থেকে বাড়িটি তার নিজস্ব এক সত্তা তৈরি করেছিল। বাড়ির সামনে লোহার গেটটা মরচে ধরা লতা পাতায় ঢাকা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আশেপাশে কোনো বাতাস না থাকলেও মাঝে মধ্যে সেই বিশাল গেটটা নিজে নিজে ক্যাচ ক্যাচ শব্দে খুলে যায়, যেন কোনো অদৃশ্য অতিথিকে স্বাগত জানাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন যে গভীর রাতে বাড়ির ভিতর থেকে পিয়ানোর একটা করুণ সুর ভেসে আসে। সুরটা এতটাই বিষণ্ণ যে শুনলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। একবার এক দুঃসাহসী তরুণ বাজি ধরে 4তলা সেই পিয়ানো রুমে ঢুকেছিল। তার বন্ধুরা বাইরে অপেক্ষা করছিল। ভেতরে ঢোকার মাত্র 5 মিনিটের মাথায় ছেলেটি এমন চিৎকার দিয়েছিল যা সেই এলাকার মানুষ আগে কখনো শোনেনি। যখন তাকে উদ্ধার করা হয়, দেখা যায় তার নখগুলো সব উপড়ানো ছিল এবং সে ঘরের এক কোণে কুঁকড়ে বসে আছে। তার চোখ দুটো ছিল একদম সাদা। সে আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। শুধু বিড়বিড় করে বলতো, ওরা পিয়ানো বাজাচ্ছে না, ওরা আমার আঙুল দিয়ে সুর তুলছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো ওই বাড়ির জানলাগুলো। দিনের আলোতেও যদি আপনি ওপরতলার জানলার দিকে তাকান, তাহলে দেখতে পারবেন গাছের ওপাশে একটা আবছা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সেটা কোনো মানুষের ছায়া নয়, বরং জমাট বাঁধা অন্ধকারের মতো কিছু একটা। যারা ওই বাড়ির পাশ দিয়ে গভীর রাতে বাইক বা গাড়ি নিয়ে যান, তারা প্রায় এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেন। হুট করে মনে হয় যে পেছনের সিটে কেউ একজন বসে আছে। লুকিং গ্লাসে তাকালে দেখা যায় এক বিভৎস চেহারার নারী, যার মুখটা আগুনে পোড়া মাংসের মতন ঝুলে আছে। ঠিক যখনই চালক আতঙ্কে ব্রেক কষেন, আয়না থেকে সেই প্রতিচ্ছবি উধাও হয়ে যায়। কিন্তু সিটে রয়ে যায় এক ফোঁটা চটচটে কালো রক্ত আর পচা মাংসের উৎকট গন্ধ। আর এই গন্ধটা নাকি মাসের পর মাস গাড়ি থেকে যায় না, যেন কোনো অশরীরী অভিশাপ লেপটে থাকে সেই গাড়ির ভেতরে। কয়েক বছর আগে এক ডেভেলপার কোম্পানি বাড়িটি ভেঙে বহুতল বানানোর উদ্যোগ নিয়েছিল। যেদিন বুলডোজার নিয়ে গেটটা ভাঙার কাজ শুরু হয়, সেদিনই প্রধান মিস্ত্রি এক অদ্ভুত দুর্ঘটনায় মারা যান। কোনো কারণ ছাড়াই বুলডোজারের চেন ছিঁড়ে তার গলার উপর দিয়ে চলে যায়। এরপর থেকে কোনো শ্রমিক সেখানে পা রাখতে সাহস পায়নি। রাতে যারা ওই পথ দিয়ে যাতায়াত করেন তারা বলেন যে মাঝে মাঝে বাড়ির ভেতর থেকে শিশুদের হাসির শব্দ শোনা যায়, যা মুহূর্তে পৈশাচিক অট্টহাসির রূপ নেয়। সেই হাসির শব্দে আশেপাশে কুকুরগুলো করুণ সুরে কাঁদতে শুরু করে দেয়। অনেকে মনে করেন ওই বাড়ির মাটিতে এমন কিছু মিশে আছে যা মানুষের প্রাণ শুষে নেয়। আজও সেই 27 নম্বর পরিত্যক্ত বাড়িটি ঢাকার আধুনিকতার মাঝে এক বিভীষিকা হয়ে দাঁড়িয়ে আছে। এর প্রতিটি ইট, প্রতিটি ধূলিকণা যেন এক একটা যন্ত্রণার সাক্ষী। আপনি যদি কখনো ওই রাস্তা দিয়ে যান, খবরদার ওই জানলাগুলোর দিকে কিন্তু তাকাবেন না, কারণ আপনি যদি তাদের দেখেন তবে তারাও আপনাকে দেখে ফেলবে। সেই দৃষ্টির অভিশাপ থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। তো এই ছিল প্রথম ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।
চলে যাবো আজকে দ্বিতীয় ঘটনায়। আচ্ছা, প্রথম ঘটনাটা শুনে যদি আপনার মনে হয়ে থাকে যে এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এবার আমরা যাচ্ছি ঢাকারই আরেকটি জায়গায়, নাম মিরপুর, যেখানে রাত নামলেই বাস্তব আর অদৃশ্যের সীমারেখা একেবারে মিলিয়ে যায়। তো চলুন দেখে নিই কি আছে সেই মিরপুরে। মিরপুরের নাম শুনলে এখন আধুনিক স্টেডিয়াম আর মেট্রো রেলের কথা মনে পড়লেও এর ভেতরে এমন কিছু প্রাচীন এলাকা আছে যা আজও রহস্য আর আতঙ্কে ঘেরা। মিরপুরের সবচেয়ে গা ছমছমে জায়গাগুলির মধ্যে অন্যতম ছিল চিড়িয়াখানা রোড, সংলগ্ন বোটানিক্যাল গার্ডেন এবং সংলগ্ন সেই রহস্যময় কালভার্টটি। মিরপুর বোটানিক্যাল গার্ডেন দিনের বেলা যুগলদের আড্ডা আর পর্যটকদের ভিড়ে মুখরিত থাকলেও সূর্য ডোবার পর সেখানে এক আদিম স্তব্ধতা নেমে আসে। লোকমুখে প্রচলিত আছে এই উদ্যানের গভীরে এমন কিছু আত্মা বিচরণ করে যা কোনোভাবেই মানুষের উপস্থিতি সইতে পারে না। মিরপুরের স্থানীয়দের কাছে একটি গল্প খুব পরিচিত। 80 দশকের শেষ দিক মিরপুরের 1 নম্বর এলাকাটি আজকের মতো তখন এত জনাকীর্ণ ছিল না। সেখানে ছিল বড় বড় সব জঙ্গল আর ঝোপঝাড়। এরকমই একদিন গভীর রাতে এক রিক্সা চালক গাবতলী থেকে যাত্রী নামিয়ে মিরপুর 10 নম্বর দিকে ফিরছিলেন। বোটানিক্যাল গার্ডেনের দেওয়াল ঘেঁষা রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন যে রাস্তার ধারে এক রূপসী নারী দাঁড়িয়ে আছেন। তার পরনে ছিল ধবধবে সাদা শাড়ি, যা রাতের অন্ধকারেও অদ্ভুতভাবে চকচক করছিল। রিক্সা চালক ভাবলেন হয়তো কোনো বিপদে পড়া নারী। তিনি রিক্সা থামালে সেই নারীটি কোনো কথা না বলে পেছনের সিটে উঠে বসলেন। চালক যখন প্যাডেল মারতে শুরু করলেন, তিনি লক্ষ্য করলেন রিক্সাটা ক্ষণে ক্ষণে যেন ভারী হয়ে যাচ্ছে, যেন পিছনে একজন নয় কয়েকশো মানের ওজনের কিছু বসে আছে। আতঙ্কে চালক ঘামতে শুরু করলেন। তিনি সাহস করে পেছনে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন সেই সুন্দরী নারীটি, আর সেই সুন্দরটা নেই। তার জায়গায় বসে আছে এক দীর্ঘকায় ছায়া মূর্তি, যার পা দুটো উল্টো দিকে ঘোরানো, আর তার লম্বা নখগুলো রিক্সার হুড চিরে বের হয়ে আসছে। সেই সত্তাটি চালকের কানে ফিসফিস করে বলল, এত তারা কিসের? রাত তো এখনো অনেক বাকি আছে। পরদিন সকালে সেই রিক্সা চালককে বোটানিক্যাল গার্ডেনের ভেতর একটি বড় রেনকির গাছের মগডালের সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। আর তার রিক্সাটি পাওয়া গিয়েছিল নিচের পুকুরে অর্ধেক ডোবা অবস্থায়। জ্ঞান ফেরার পর তিনি আর কখনোই সুস্থ হতে পারেননি। সারা জীবন মিরপুরের সেই রাস্তার নাম শুনলে তিনি আতঙ্কে চিৎকার করে উঠতেন। স্টুডিও এইচএস এর পেছনের দিকে একসময় একটি পুরনো কালভার্ট ছিল। স্থানীয়রা বলতেন যে সেখানে অমাবস্যার রাতে একদল অশরীরী নারী নুপুরের শব্দ শোনা যেত। কোন এক পথচারী যদি সেই শব্দ শুনে পেছনে তাকাতেন, তবে নাকি তার আর কোনোদিন নিজের ঠিকানায় ফিরতে পারতেন না। আজও মিরপুরের অনেক পুরনো বাড়ির ছাদে গভীর রাতে কেউ হাঁটাহাঁটি করছেন এমন শব্দ পাওয়া যায়, অথচ ছাদে গিয়ে কাউকেই দেখা যায় না। তো এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শেয়ার করুন সেসব বন্ধুদের সঙ্গে যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসে। আর আপনাদের জীবনে যদি এরকম কোনো অলৌকিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে শেয়ার করুন। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেল আইডি। সেখানে গিয়ে কিন্তু আপনারা মুখে বলে অথবা বাংলায় লিখে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনাদের জীবনের এরকম অলৌকিক ঘটনা। চলে যাচ্ছে আজকে তৃতীয় ঘটনায়। এখনো পর্যন্ত আপনি যা শুনেছেন সেগুলো শুধু শুরু ছিল মাত্র, কারণ এবার যে ঘটনাটা শুনতে চলেছেন এটা কোনো সাধারণ ভৌতিক গল্প নয়। এটা একটা অভিশাপের ইতিহাস, একটা প্রাসাদ যেখানে রক্ত, কান্না আর মৃত্যুর ছাপ আজও মুছে যায়নি। স্বাগত সকলকে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে, যেখানে বলা হয় অভিশাপ আজও জীবিত আছে। বাংলাদেশের টাঙ্গাইলে মহেরা জমিদার বাড়ির রাজকীয় কারুকার্য আর বিশাল টিকিগুলির পাশে দাঁড়ালে আজও যেন এক ঘুমট ইতিহাস ফিসফিস করে কথা বলে ওঠে।
লোকমুখে প্রচলিত আছে এই স্বনামধন্য প্রভাবশালী জমিদার পরিবারের পতনের পেছনে কাজ করেছিল এক ভয়ঙ্কর রক্তাক্ত অভিশাপ। 19 শতাব্দীর মাঝামাঝি সময় যখন মহেরা জমিদার বাড়ির জৌলুস মধ্য গগনে, তখন এই প্রাসাদের অন্তর্মহলে ঘটে গিয়েছিল এমন এক মর্মান্তিক ঘটনা যা পরবর্তী প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়ায়। বলা হয় যে ওই বংশে কোনো এক প্রভাবশালী জমিদার তার দম্ভ আর ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যায়। তারপর এক পরম ধার্মিক বৃদ্ধার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছিলেন। সেই বৃদ্ধার একমাত্র পুত্র ছিল সেই প্রাসাদেরই একজন সাধারণ কর্মচারী। বিনা দোষে তাকে চুরির অপবাদ দিয়ে প্রাসাদের অন্ধকার কুঠুরিতে বন্দী করা হয়। তারপর দিনের পর দিন অমানসিক নির্যাতনের ফলে তার মৃত্যু ঘটে। শোকে পাথর হয়ে যাওয়া সেই মা প্রাসাদের সিংহদুয়ারে দাঁড়িয়ে আর্তনাদ করে অভিশাপ দিয়েছিলেন, যে প্রাসাদের দেওয়াল আমার সন্তানের রক্তে ভিজেছে, সেই প্রাসাদে কোনোদিন সুখের আলো জ্বলবে না। বংশের প্রদীপ জ্বলে ওঠার আগেই নিভে যাবে। সেই অভিশাপের চাকা ঘুরতে শুরু করে 20 শতাব্দীর মাঝামাঝি সময়। 1948 সালে দেশভাবের সময় যখন চারিদিক অস্থিরতা, তখন এক রাতের আধারে জমিদার পরিবারের সদস্যদের মধ্যে রহস্যময় এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনশ্রুতি আছে যে প্রাসাদের বিশাল দিঘির পাড়ে প্রায় এক ছায়ামূর্তি ক্রন্দনরত অবস্থায় দেখা যেত। সেই থেকে শুরু হয় বংশের ক্ষয়। পরিবারের তরুণ সদস্যরা একে একে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করে। কেউ রোগে যায়, কেউ বা দুর্ঘটনায়। আশ্চর্যের বিষয় হলো এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার জন্য কোনো পুরুষ সন্তান দীর্ঘজীবী হতে পারছিল না। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই অভিশাপ যেন পূর্ণতা পায়। পাকিস্তানি হানাদার বাহিনী যখন সেই প্রাসাদে আস্তানা গেড়েছিল, তখন পরিবারের অবশিষ্ট লোকেরা প্রাণ ভয়ে সবকিছু ফেলে পালিয়ে যেতে বাধ্য হন। যে রাজকীয় অন্তর্মহলে একসময় ঝাড় লণ্ঠনের আলোয় নর্তকীদের নূপুর বাজত, সেখানে স্থান নিল শিয়াল আর চামচিকিরের বাসা। অভিশাপের ভয়ে কিনা জানি না, আজও স্থানীয়দের অনেক প্রবীণ মানুষ সন্ধ্যার পর এই প্রাসাদের অন্দরে পা রাখতে ভয় পান। তারা বিশ্বাস করেন সেই অভিশপ্ত মায়ের দীর্ঘ নিঃশ্বাস আজও মহেরা জমিদার বাড়ির ইটে আটকে আছে। আজ পর্যটন কেন্দ্র হিসাবে এর জেল্লা ফিরলেও আড়ালে ঢাকা পড়ে থাকা সেই বংশের ইতি টেনে দেওয়া অভিশাপ যেন মানুষের মনে শিহরণ জাগায়।